বন্ধুরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে এই করোনা মহামারীতে সবাই সুস্থ এবং নিরাপদে আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মোসাম্মদ ফারজিনা ববি, সহকারী শিক্ষক বিজ্ঞান, বড়দালপুরের এসআর উচ্চ বিদ্যালয়। আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, আর সেটা হলো ষষ্ঠ অধ্যায় পরমাণু গঠন। আসলে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রতিটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন তোমরা ওপর ক্লাসে উঠবে, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে তাদের এই অধ্যায় রিলেটেড সবগুলোই বিস্তারিত দেওয়া আছে। তার মানে তোমাদের প্রতিটা অধ্যায় সম্পর্কে জানতে হবে। আচ্ছা, আজকে তাহলে আমাদের অধ্যায়টা হলো পরমাণু গঠন, ষষ্ঠ অধ্যায় এটা। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো জানি যে আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু আমরা ব্যবহার করি, যেমন পড়ার টেবিল, ব্রাশ, টুথপেস্ট, পানি, তারপরে যে আমাদের চুল, নখ, এগুলো সবই কি পদার্থ দ্বারা তৈরি। আর পদার্থ কি সেটা তো আমরা সবাই জানি। তারপরেও আমি একবার বলি যে যার ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে, সেটাই হলো পদার্থ। আচ্ছা দেখো, আমরা যখন ভোরবেলা ঘুম থেকে উঠি, অনেক সময় দেখা যায় না যে জানালার ফাঁক দিয়ে আলো আসে, আর সেই আলোতে কি অনেক ধুলাবালি দেখা যায়। আসলে এই ধুলাবালিতে কি থাকে জানো? পদার্থের ক্ষুদ্রতম অংশ। আর এই ক্ষুদ্রতম অংশকে বলা হয় অণু। আর এই অণুকে আরো যদি ক্ষুদ্রভাবে ভাগ করি, সেটাকে বলা হবে পরমাণু। আমরা এই পরমাণু নিয়েই আজকে আলোচনা করব। আর পরমাণুকে আরো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় কিনা সেটা আমি আলোচনার মাধ্যমে বলব। আজকে কি কি নিয়ে আলোচনা করব সেটা আগে আমরা দেখে নেব। প্রথমে দেখো, আজকে আমরা পরমাণু ধারণার বিকাশ নিয়ে আলোচনা করব। আসলে কোনো কিছু জানার পূর্বে তার ইতিহাসটা যদি আমরা জানি, সেই জানাটা আরো সহজ হয়ে যায়। সেই জন্য তারপরে দেখো পরমাণু গঠন, আসলে পরমাণুর গঠনটা কেমন হবে সেটা নিয়ে জানবো। তারপরে পারমাণবিক সংখ্যা। আচ্ছা, প্রথমে আমরা পরমাণু ধারণার বিকাশ নিয়ে আলোচনা করি। প্রথমত দেখো, অনেক আগে গ্রিক বিজ্ঞানী ডেমোক্রিটাস তার জন্মশাস্ত্র BCE এর অর্থ হলো যীশু খ্রিস্টের জন্মের পূর্বে। তার জন্ম হলো যীশু খ্রিস্টের জন্মের 460 বছর পূর্বে এবং তিনি মৃত্যুবরণ করেন যীশু খ্রিস্টের জন্মের 370 বছর পূর্বে। তিনি 400 BCE মানে খ্রিস্টপূর্বে একটা তথ্য দিয়েছিলেন, অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য। তিনি বলেছিলেন যে আমাদের প্রতিটি পদার্থই একটা ক্ষুদ্রতম অংশ দ্বারা গঠিত। সেই ক্ষুদ্রতম অংশের নাম দিয়েছিলেন তিনি অ্যাটম। আসলে এই পরমাণুর অ্যাটম নামটা তারই দেওয়া। আচ্ছা, আর এই অ্যাটম শব্দ গ্রিক অ্যাটমস থেকে এসেছে। এর অর্থ নট, আর ক্রমশ অর্থ হলো ডিভাইডেড, মানে তাকে আর ভাঙা যায় না, অবিচ্ছিন্ন। তিনি মনে করেছিলেন যে পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হলো পরমাণু, আর পরমাণুকে আর ভাগ করা যায় না। কিন্তু তার কিছুদিন পরে বিজ্ঞানী অ্যারিস্টটল এবং তার সহকারী বিজ্ঞানী প্লেটো
তার এই ধারণাকে ভুল প্রমাণিত করে বলেছিলেন যে পদার্থকে যত ইচ্ছা ভাঙা যায়, মানে পদার্থ নিরবচ্ছিন্ন, তাকে যত ভাঙা যাবে তার ক্ষুদ্রতম অংশ হতে থাকবে। আচ্ছা, তারপরে দেখো বিজ্ঞানী জন ডালটন সালে এই পরমাণু সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, আর এই জন্য এই জন ডালটনকে পরমাণুবাদের জনক বলা হয়। আচ্ছা, তারপরে দেখো পরমাণু, এরপরে বিজ্ঞানী রাদারফোর্ড সালে পরমাণু গঠন সম্পর্কে বলেন। তিনি মনে করেন যে পরমাণুর ভেতরে যে অংশ আছে সেই অংশ একটা ধনাত্মক চার্জে পূর্ণ এবং বাহিরে যে অংশ আছে সেই অংশটা একটা ঋণাত্মক চার্জে পূর্ণ। আচ্ছা দেখো, তিনি আলফা কণা বিচ্ছুরণের মাধ্যমে পরমাণুর ভেতরে যে ধনাত্মক চার্জে পূর্ণ সেই কণিকাটার নাম দেয় প্রোটন। আর তার পাশে তিনি মনে করেন যে ঋণাত্মক চার্জে পূর্ণ ইলেকট্রন ধরে তিনি তার মডেলকে সৌরজগতের সঙ্গে তুলনা করেছিলেন। তিনি মনে করেন যে পরমাণুর ভেতরে যে অংশটুকু আছে সেটাকে নিউক্লিয়াস বলা হয়। সেই নিউক্লিয়াসটা সূর্যের মতো একটা নক্ষত্র এবং চারপাশে তার ঋণাত্মক চার্জে পূর্ণ ইলেকট্রন ঘোরে। এই জন্য তার মডেলটাকে তিনি মনে করতেন যে এটা সৌরজগতের সঙ্গে রিলেটেড। তারপর কিন্তু তখন তার যে তথ্য পরমাণু সম্পর্কে যে তথ্য দিয়েছিলেন সেই তথ্যটার মধ্যে কিছুটা সীমাবদ্ধ ছিল। অনেক বছর আগে, তখন তো খুব বেশি তথ্য আবিষ্কার হয়নি, সেজন্য যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতাটা বিজ্ঞানী নিলস বোর 1913 সালে আরো মডিফাই করে। তিনি রাদারফোর্ড পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা ছিল তার সঙ্গে কিছু তথ্য অ্যাড করে। তিনি যখন রাদারফোর্ড তথ্য দিয়েছিলেন পরমাণু সম্পর্কে, সেখানে ইলেকট্রন যে কোন পথে ঘুরবে, কিভাবে ঘুরবে, এটা তিনি ব্যাখ্যা করে যেতে পারেননি। নিলস বোর তখন বললেন যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে একটা পথে একটা পথে ঘোরে, সেই পথটার নাম হলো তোমার কক্ষপথ। তারপরে সেই পথটাকে অনেকেই তোমার শক্তি স্তর বলে। এটা হলো আমাদের পরমাণু গঠনের ইতিহাস। তাহলে আমরা যে বিজ্ঞানীগুলো নাম বললাম সেগুলো আমাদের মনে রাখতে হবে। প্রথমত ডেমোক্রিটাস বলেছিলেন যে প্রতিটা পদার্থ পরমাণু নামক একটা কণা দ্বারা গঠিত, কিন্তু পরমাণুকে আর ভাঙা যায় না। কিন্তু পরবর্তীতে অ্যারিস্টটল এবং প্লেটো, এদের কথাও আমাদের মনে রাখতে হবে।
তারা বলেছিলেন যে পরমাণুকে যত ইচ্ছা, পদার্থকে যত ইচ্ছা ভাঙা যায়। আচ্ছা, তারপরে কি জন ডাল্টন, যাকে পরমাণুবাদে জনক বলা হয়। তারপরে কি রাদারফোর্ড, যার পরমাণু মডেলকে আমরা সৌরজগতের সঙ্গে তুলনা করি। এবং তারপরে কি নিলস বোর, যিনি ইলেকট্রন যে নিউক্লিয়াসের চারপাশে ঘোরে সে পথটার নাম বলেছিলেন যে অক্ষপথ বা শক্তি স্তর। আচ্ছা, এখন আমরা পরমাণু সম্পর্কে জানবো যে পরমাণুকে যদি আমরা ক্ষুদ্রতম অংশে ভাগ করি তাহলে কি পাই। পরমাণুকে যদি আমরা ক্ষুদ্রতম অংশে ভাগ করি তাহলে মূলত তিনটা কণিকা পাবো। একটা হলো ইলেকট্রন, তারপরে হলো প্রোটন, তারপরে হলো নিউট্রন। তাহলে দেখো এই তিনটা কণিকা মূলত বলা হলো কারণ এই তিনটা কণিকা প্রতিটা পদার্থতে বা পরমাণুতে থাকে। একটা হলো আচ্ছা, পরমাণুকে সাধারণত আমরা দুইটা অংশে ভাগ করছি। একটা হলো তোমার পরমাণুর কেন্দ্রের অংশ, আরেকটা হলো কেন্দ্রের বহির্ভূত অংশ। পরমাণুর কেন্দ্রে থাকবে তোমার এই প্রোটন আর নিউট্রন, এবং বাহিরের যে বহির্ভূত অংশটা থাকবে সেটাতে থাকবে এই ইলেকট্রন। আচ্ছা দেখো, পরমাণু কেন্দ্রে সাধারণত বলা হয় যে যে কেন্দ্রের অংশ সেটা হলো নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের ভিতরে থাকবে তোমার প্রোটন এবং নিউট্রন। পরমাণুর এটা একটা কেন্দ্র, এই কেন্দ্রে থাকবে প্রোটন এবং নিউট্রন। প্রোটন হলো পজিটিভ চার্জ যুক্ত, ধনাত্মক আধানযুক্ত, আর নিউট্রনের কোনো চার্জ নেই। সেজন্য বলা হয় যে পরমাণুর ভেতরে ধনাত্মক চার্জে পূর্ণ, যেটা হলো নিউক্লিয়াস, এবং বাহিরে থাকবে তোমার ইলেকট্রন, যেটা নেগেটিভ চার্জ যুক্ত বা ঋণাত্মক চার্জ যুক্ত। এটা কি করবে, তার কক্ষপথে বা সেল বা শক্তি স্তরে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবে। আর পরমাণুর অধিকাংশ জায়গাটায় ফাঁকা। এটা যদি একটা নিউক্লিয়াস হয় তাহলে এই কক্ষপথগুলো কেমন ভাবে থাকবে, এইভাবে থাকবে। আর ইলেকট্রনগুলো এখানে খুবই দ্রুত গতিতে ঘুরতে থাকে। এখন বলা হয় পরমাণুর ভেতরে যে ধনাত্মক চার্জ আছে সেই চার্জ বা যে নিউট্রন আছে তাদের ভর তোমার ইলেকট্রনের চেয়ে খুব বেশি, আর ইলেকট্রনের ভরটা খুবই নগণ্য। এর জন্য বলা হয় যে নিউক্লিয়াসের ভেতরে পরমাণুর সমস্ত ভর সঞ্চিত থাকে। তাহলে দেখো, যদি প্রোটন আর নিউট্রনের ভর
গ্রাম হয়। তাহলে ইলেকট্রনের ভর কত হবে? আসলে অনেকেই এই যে 10 এর উপর মাইনাস বা ইনভার্স 24 লেখা আছে, সেটার অর্থ প্লাস। এটা অনেক বাচ্চারা বুঝবে না। এটা কি দেখো, এটার অর্থ হলো তোমার 1.67 এর নিচে এটা ভাগ অবস্থায় আছে। যখন কোনো ভাগ অবস্থায় 10 বা 10 এর উপরে সংখ্যাগুলো থাকে, যখন এটা গুণ অবস্থায় উপরে যায় তখন এরকম মাইনাস ইনভার্স হয়। দেখো যদি 1 10 হয় তাহলে এটা কি একটা শূন্য আছে না, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি। তারপরে আবার দেখো যদি দুইটা শূন্য থাকে তাহলে আমরা এখানে মাইনাস লিখতে পারি এইভাবে। আচ্ছা দেখো প্রোটন নিউটনের ভর কিভাবে মাপা হয়? আমরা তো সাধারণত কোনো গাড়ি পাতা বা নীতির সাহায্যে অনেক জিনিস মাপা দেখছি, কিন্তু এইটা মাপতে গেলে একটু সূক্ষ্ম যন্ত্রের প্রয়োজন হয়। সেটাকে বলা হয় ভর বর্ণালী বীক্ষণ যন্ত্র, যার মাধ্যমে এটা মাপা হয়। আর এটাকে একটা ইউনিট হিসাবে ধরা হয়, এটাকে ধরা হয় 1 AMU, অ্যাটমিক মাস ইউনিট, 1 AMU। আর ইলেকট্রনের ভর খুবই নগণ্য, AMU। এটাকে খুবই নগণ্য ধরা হয় এটার তুলনায়। দেখো এজন্য বলা হয় যে পরমাণুর ভেতরে মানে নিউক্লিয়াসে তোমার পরমাণুর সমস্ত ভর সঞ্চিত থাকে। আচ্ছা দেখো এখন পরমাণু কক্ষপথে ইলেকট্রনগুলো কিভাবে থাকবে, প্রথম কক্ষপথে কয়টা থাকবে, দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকবে, এরকম। এখন একটা সূত্রের মাধ্যমে মানে বিজ্ঞানীরা এই সূত্রটা আবিষ্কার করেছেন যে এই সূত্রের মাধ্যমে ইলেকট্রনগুলো কত থাকবে সেটা পাওয়া যাবে। সেটা হলো দেখো 2n²। nটা হলো সেই কক্ষপথের সংখ্যা। তাহলে দেখো এটা তো নিউক্লিয়াস, আর এই প্রথম কক্ষপথ, প্রথম মানে 1, যদি 1 নম্বর কক্ষপথে হয় তাহলে n এর মান হলো 1। তাহলে কি হবে 1, এটা মান বসালাম স্কয়ার, তাহলে কি হবে দেখো স্কয়ার হলেও কি 1 এর উপর 1ই হবে, তাহলে 2। তাহলে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন বসবে। এইভাবে আমরা দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন হবে, তাহলে এটা হলো দ্বিতীয় অর্থ 2, তাহলে 2 স্কয়ার হলে 2 গুণ 4, তাহলে কত হবে 8টা। এভাবে যদি আমরা তৃতীয় কক্ষপথ নিই তাহলে হবে 18টা। এভাবে ইলেকট্রনগুলো বসবে। আচ্ছা এখন দেখো পরমাণু যে গঠনটা সেটা তো আমরা জানলাম, এখন পারমাণবিক সংখ্যাটা। আরেকটা কথা জেনে নিই যে একটা পরমাণুতে যতটা প্রোটন সংখ্যা থাকবে তার সমান সংখ্যক কি থাকবে, ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার সমান হবে। আচ্ছা দেখো পারমাণবিক সংখ্যাকে বলা হয় প্রোটন সংখ্যা। একটা পরমাণুতে যতগুলো প্রোটন সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে বলা হয় তোমার পারমাণবিক সংখ্যা। ধরো একটা পরমাণুতে 11টা প্রোটন থাকবে, তাহলে এটা হলো প্রোটন।
এর পারমাণবিক সংখ্যা হবে 11টা। তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে যে একটা পরমাণুর ইলেকট্রন সংখ্যা 8টা, তাহলে তার পারমাণবিক সংখ্যা কত হবে? তাহলে এটা তো বোঝাই যাচ্ছে যে আমরা কি জানি যে একটা পরমাণুতে যতটা ইলেকট্রন থাকবে তার প্রোটন সংখ্যা তত হবে। তাহলে যদি একটা পরমাণুতে ইলেকট্রন সংখ্যা 8টা হয় এবং প্রোটন সংখ্যা হবে কি 8টা, আর তাহলে কি পারমাণবিক সংখ্যা হবে 8। এভাবে আমরা অনেক অঙ্কগুলো জানতে পারবো। এখান থেকে কি আমরা ভর সংখ্যা জানতে পারবো যে একটা পরমাণুতে তোমার প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা জানতে পারলে তার ভর সংখ্যাটা জানা যাবে। আচ্ছা দেখো, যেহেতু পরমাণুর ভেতরে যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসে তোমার পরমাণু ভর নিহিত থাকে, তাহলে ভর সংখ্যাটা এখানে জানা যাবে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে বলতে পারবো কি এভাবে আমরা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সম্পর্কে জানলে একটা ভর সংখ্যা জানতে পারবো। আচ্ছা দেখো, আমাদের প্রতিটা অধ্যায় সম্পর্কে যখন যেহেতু জানতে হবে ক্লাস 8-এ, তাহলে আমাদের কি করতে হবে? মেন বইটা সম্পর্কে আগে জানতে হবে। যত যেখান থেকে আমরা জ্ঞান অর্জন করি তার পাশাপাশি আমাদের মেন বইটা খুব বেশি করে পড়তে হবে। তাহলে পড়লে আমরা অনেক তথ্য সম্পর্কে জানতে পারবো। আজকে এই অনলাইন ক্লাসে সমাপ্তি ঘোষণা করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদ।